গত পর্বে দেখেছি গায়ত্রী তার চিঠিটি হাসপাতালের সামনে ফেলে দিয়েছে। তো আজ তার পরের থেকে জানবো। আর সিজন 1 এর এটাই শেষ পার্ট। তো দেখা যায় এক ব্যক্তি গায়ত্রী সেই চিঠিটা পায়। অন্যদিকে অবিনাশ অঙ্কিতের সম্পর্কে বেশ কিছু তথ্য পায়, যেমন মেডিকেল কলেজে একটা ভুলের জন্য তাকে 5 বছর জেল খাটতে হয়। সব থেকে খারাপ ব্যাপার, জেলে এই 5 বছর প্রতি রাতে তাকে ধর্ষণ করা হতো। এরপর বাইরে এসে সে মাদক নেওয়া শুরু করে। টানা 3 বছর মাদকাসক্ত থাকার পর তার মেঘনার সাথে দেখা হয়, আর সে মেঘনার মোটিভেশন স্কুলে ভর্তি হয়। এরপর মাদক ছেড়ে ফার্মাসির উপর ডিপ্লোমা করে নিজে এখন ফার্মাসি চালাচ্ছে। এ সব কিছুর চক্করে সে তার ফ্যামিলি ফ্রেন্ডস সব হারায়। এখন সে কাজ আর মোটিভেশন স্কুল নিয়েই থাকে। তো অবিনাশ অঙ্কিতকে ফলো করছিল। হঠাৎ অঙ্কিত থেমে যায়। সামনে অন্ধকার ছিল আর তার মাঝ দিয়ে কিছু লোক একটা লাশ নিয়ে যাচ্ছিল। সিন চলে আসে এখানে। দেখানো হয় সিয়াদের সেই চিঠিটি ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়। অফিসার অবিনাশকে ফোন দিয়ে সব খুলে বলে। অবিনাশ তখন আভাকে ফোন দেয় আর বলে তাদের সামনে এমন একটা ভাব করতে হবে যেন সিয়ার ব্যাপারে আমরা কিছুই জানি না। অবিনাশরা অফিসে আসে আর সিয়াদের সেই পেপারটা দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। এখানে গায়ত্রীর মা বাবাও আসে। অন্যদিকে কবির তার সিনিয়রকে ন্যাশনাল টিভিতে নোটিশ পাঠাতে বলে, যাতে তাদের অনুমতি ছাড়া তারা আর কোনো ভিডিও পাবলিক না করে। এরপর কবির সিয়ার আঁকা ছবিটি ভালো করে দেখে। সে খেয়াল করে কিডন্যাপারের একটি পা অন্যটির থেকে ছোট। তার কাছে সন্দেহ হয় যে সিয়ার কিডন্যাপার আর রাবণ কেসের খুনি একজন। কামলে বলে, স্যার, বাচ্চার হাতে রাখা ছবি ঠিকভাবে আঁকতে পারেনি, তাই হয়তো পা ছোট বড় হয়েছে। এদিকে গায়ত্রী রান্না করছিল। হঠাৎ তার ভিনেগারে চোখ যায়। সে নিচ থেকে ব্লিচ লিকুইড বের করে কিছু একটা চিন্তা করে। সিন চলে আসে মেঘনার স্কুলে, যেখানে অবিনাশকে ডেকে মেঘনা জানতে চায় সে এখানে কোন ডিপ্রেশন থেকে মুক্তি পেতে এসেছে। অবিনাশ কিছু বলার আগেই দুর্ভাগ্যবশত কবির চলে আসে। কবির অবিনাশকে দেখে একটু অবাক হয়। অবিনাশ তখন মেঘনাকে বলে, আমি একজন ডাক্তার আর আমার এক পেশেন্টের জন্য আপনার স্কুলটা রিকমেন্ড করব, তাই আগে আমি নিজে পরীক্ষা করে দেখলাম এটা কেমন। অবিনাশ কোনোভাবে বুঝতে পারছিল না যে অঙ্কিত কিসে ভয় পায়, তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে অঙ্কিতের সাথে দেখা করবে। আর এরপর সিন চলে যায় অতীতে। আর এখানে আমরা জানতে পারবো কেন অঙ্কিতকে মারার টাস্ক দেওয়া হয়। মেডিকেল কলেজে অবিনাশের সব থেকে ভালো বন্ধু ছিল হিমাংশু। তারা দুজনেই ভালো স্টুডেন্ট ছিল, তবে অঙ্কিত লেখাপড়ায় তেমন ভালো ছিল না আর সে পরীক্ষা খুব খারাপ দেয়। সে জানতো এবার সে ফেল করলে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে, তাই সে সিদ্ধান্ত নেয় উত্তরপত্রগুলো পুড়িয়ে দেবে। এদিকে অবিনাশের খুব জ্বর ছিল, তাই হিমাংশু স্টোরে যায় তার জন্য ওষুধ আনতে। স্টোর কিপার তখন দরজা লক করছিল। হিমাংশু তার কাছ থেকে চাবি নিয়ে নেয় আর বলে ওষুধ নিয়ে সে তালা দিয়ে দেবে। ওই সময় অঙ্কিত গ্যালন ভর্তি তেল নিয়ে উত্তরপত্র রাখা সেই র্যাকে আগুন ধরিয়ে দেয়। দুর্ভাগ্যবশত গ্যালনের তেল সব পড়ে যায় আর সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। অঙ্কিত খুব ঘাবড়ে যায়। সে স্টোরের দরজা তালা দিয়ে দৌড়ে পালায়। এদিকে ভেতরে হিমাংশু আটকা পড়ে যায়, কারণ দরজা বাহির থেকে তালা দেওয়া ছিল, কিন্তু চাবি ছিল হিমাংশুর কাছে ভেতরে। আর অঙ্কিত জানতো না হিমাংশু ভেতরে আছে। তো সে ঘরে আগুনে দম বন্ধ হয়ে মারা যায় হিমাংশু। আর অবিনাশ এটা অসহায়ের মতো দেখেন। তার মধ্যে আবার যে চলে আসে, আর এই কারণেই অঙ্কিতকে ভয় দেখিয়ে মারতে বলা হয়। মূলত হিমাংশুর মৃত্যুর জন্য অঙ্কিতকে 5 বছর জেল খাটতে হয়েছিল। সিন চলে আসে বর্তমানে। প্ল্যান অনুযায়ী অবিনাশ অঙ্কিতের ফার্মেসিতে আসে একটা ওষুধ কেনার বাহানায়। অবিনাশ অঙ্কিতকে দেখে খুশি হওয়ার ভান ধরে আর তাকে নিয়ে চা খেতে যেতে চায়। অঙ্কিত প্রথমে যেতে চায় না, তবে হঠাৎ কারেন্ট চলে গেলে সে খুব ঘাবড়ে যায় আর অবিনাশকে নিয়ে চায়ের দোকানে যায়। কথায় কথায় অঙ্কিত বলে, এখন সব ঠিকঠাক চলছে, শুধু অন্ধকারের ভয়টা এখনো কাটাতে পারেনি। এ কথা শুনে অবিনাশের মনে পড়ে যায় সেই নির্জন অন্ধকার রাস্তা আর কারেন্ট চলে যাওয়ার সময়টার কথা। তার মানে অঙ্কিত অন্ধকারে খুব ভয় পায়। সিন চলে আসে গায়ত্রীর উপর। গায়ত্রী সেই ভিনেগারের লিকুইড ব্লিচ ব্যবহার করে অ্যাসিডিক অ্যাসিড বানাচ্ছে কিডন্যাপারকে কাবু করার জন্য। গায়ত্রী সিয়াকে বলে, আমরা এটা ওর মুখে ছুঁড়ে মেরে এখান থেকে পালাবো, আর তুমি এবার একদম ভয় পাবে না। অন্যদিকে যে ভাই সাংবাদিককে কিছু একটা বলতে বলতে মন্ত্রীর অফিসে আসে। মন্ত্রীর ছেলের সাথে কবিরের হালকা একটু ঝামেলা হয়েছিল। যে ভাই এখানে এসে হঠাৎ সেই ছেলেটার মাথা ফাটায় দেয়। এদিকে অবিনাশ অঙ্কিতের ফ্ল্যাটে যায়। সেই সাথে অঙ্কিতকে রাতে তার দোকানে দেখা যায়। অবিনাশের সাথে দেখা হওয়ার পর অঙ্কিত তার পাস নিয়ে বেশ প্যানিক করা শুরু করেছে। সে মেঘনাকে ফোন করে আর বলে, কাল আমার এক বন্ধু এসেছিল মেডিকেল কলেজের। সে এসে সেই ওষুধটাই কিনেছে যেটা সেদিন হিমাংশু স্টোর রুমে নিতে গিয়েছিল। মেঘনা অঙ্কিতকে শান্ত হয়ে বাড়ি যেতে বলে আর বলে, আমি তোমার বাড়ি আসছি। অঙ্কিত বাড়ি চলে যায় আর আতঙ্কে থাকে। যেহেতু অবিনাশ আগে থেকেই ঘরে ছিল, তাই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অঙ্কিত এবার খুব ঘাবড়ে যায় আর তার রুমের টর্চ বা আইপিএস কিছুই কাজ করছিল না। এদিকে অবিনাশ তাকে নানাভাবে ভয় দেখাতে থাকে। অবিনাশ অঙ্কিতকে অজ্ঞান করে বেঁধে ফেলে। অবিনাশ মোবাইল তার হেডসেটে সেট করে নেয় আর ভিডিও করতে থাকে আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। এরপর অঙ্কিতের শরীরে বিষ পুশ করে দেয়। অল্প সময়ের মধ্যে সে মারা যায়। তবে এবার অবিনাশ ভিডিওটি কোনো নাম্বারে পাঠায় না, বরং অঙ্কিতের ফেসবুক আইডিতে পোস্ট করে দেয়। এদিকে মেঘনারা প্রায় অঙ্কিতের বাড়িতে পৌঁছে গেছে। লিফট থেকে বের হওয়ার সময় কবির এই বৃদ্ধাকে সাহায্য করতে যায় আর মেঘনা সামনে এগোতে থাকে। ভিডিওটি পোস্ট করা হলে অবিনাশ বের হতে যাবে, তখন মেঘনা এসে পড়ে।
অবিনাশ ঘর থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নেমে যায় দ্রুত। মেঘনা তাকে অঙ্কিত ভাবে। মেঘনা অঙ্কিতের ঘরে গিয়ে তাকে এই অবস্থায় দেখে চিৎকার করে দেয়। কবির দৌড়ে মেঘনার কাছে যায়। কবির মাটিতে খেয়াল করে সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার ছাপ। মেঘনা জানায় যে এসেছিল সে স্বাভাবিকভাবেই হাঁটছিল, আর সে এক্ষুনি সিঁড়ি বেয়ে নেমে গেল। কবির দৌড়ে যায় তাকে ধরতে, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না। ততক্ষণে মেঘনার ফোনে সে ভিডিও আপলোডের নোটিফিকেশন চলে আসে। সে ওপেন করে সে ভিডিওটা দেখতে পায়। সিন চলে আসে সায়াদের উপর, যে তাদের খাবার দিতে আসে। যে গায়ত্রীকে কোথাও দেখতে না পেয়ে ভেতরে ঢুকে, অমনি গায়ত্রী সেই পদার্থটা জের মুখে ছুঁড়ে মারে আর গাড়ির চাবি নিয়ে পালায়। যেহেতু জের মুখে মুখোশ ছিল, তাই তার তেমন কোনো ক্ষতি হয় না। সে তাদের পিছু নেয়। গায়ত্রী গাড়িতে উঠে পালাতে থাকে, তবে তাড়াহুড়োতে গাড়িটি আটকে যায়। যে গাড়ির দরজা খুলে গায়ত্রীকে ধরে ফেলে, আর সিয়া দৌড়ে পালায়। যে গায়ত্রীকে মারতে থাকে। গায়ত্রী বলে, সিয়া এখন সোজা পুলিশের কাছে যাবে, আর তুমিও ধরা পড়ে যাবে। কিন্তু একটু পর সিয়া ফিরে আসে আর বলে, দিদি, ওখানে খুব অন্ধকার ছিল, আমার খুব ভয় লাগছিল। তার মানে তারা আবার জের কাছে বন্দী হয়ে যায়। এদিকে ভোর হয়ে যায়। যে দ্রুত কাপড় বদলে বাড়ি ফিরে আসে, আর ঘরে ঢোকার সময় তার প্রতিবেশী তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে তাকে জিজ্ঞেস করে পায়ে কি হয়েছে। যে কোনো উত্তর দেয় না। সকালে আভা বাড়ি ফিরে ভিডিওটি দেখতে থাকে। তখন সে অবিনাশের হাতে আঘাত দেখতে পায়, যেটা কাল রাতে গায়ত্রীর সাথে ধস্তাধস্তি করতে গিয়ে হয়েছে। কিন্তু অবিনাশ ভেবে নেয় অঙ্কিতকে মারার সময় এই চোট লাগে। একটু পর কবির তাকে ফোন করে আর অঙ্কিতের বাড়ি ডাকে। তো কবিরকে দেখা যায় সে বাথরুমে অসুস্থ অবস্থায় খুব বমি করছে, কারণ জেলে থাকা অবস্থায় কেউ তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করেছিল, আর সে ওষুধ ঠিক মতো খায় না। এরপর দেখা যায় কবিররা এটাই বুঝে পায় না যে তারা টিভি গুলোতে নোটিশ দিয়েছিল যাতে কোনো ভিডিও তাদের না জানিয়ে পাবলিক না করা হয়। তবে এই খবরটা খুনি কি করে জানলো? তো সেখানে অবিনাশ এসে পৌঁছায়। তারা সবাই অঙ্কিতের রুম সার্চ করতে থাকে। কবির বেশ কিছু ছবি পায়। তো সেখানে সে এই মেডিকেল কলেজের গ্রুপ ছবিটা পায়। কবির বলে, ও তো ফার্মাসিস্ট ছিল, তাহলে মেডিকেল কলেজেও কি করছিল? ছবিটা কামলে হাতে নিয়ে কিছু একটা ভাবতে থাকে। হঠাৎ তার মনে হয় এই মেডিকেল কলেজের ডিগ্রি সে অবিনাশের চেম্বারে দেখেছিল। কবির চেক করে দেখে সেই ছবিতে অবিনাশের ছবি সহ নাম দেওয়া আছে। কবির অবিনাশের কাছে গিয়ে ছবিটা দেখায়। সে বলে, অঙ্কিতের এই ছবিতে আপনি কেমন করে? অবিনাশ বলে, আমি এখানে পড়েছিলাম, 16 বছর আগের ছবি, তাই আমি অঙ্কিতকে সেভাবে চিনতে পারিনি। অঙ্কিত আমার ক্লাসমেট হলেও আমি তার সাথে সেভাবে মিশিনি, তাই ভুলে গেছিলাম। এবার অবিনাশ একটু ঘাবড়ে যায়। সে মনে করে সে যে অঙ্কিতকে চেনে সেটা তার আগেই বলা উচিত ছিল। তখনই কবিরকে মেঘনা ফোন দিয়ে বলে, অঙ্কিত তাকে বলেছিল তার মেডিকেল কলেজের এক বন্ধুর সাথে তার কাল দেখা হয়েছিল। কবির একবার অবিনাশের দিকে তাকায়। তো মেঘনা তাকে বলে সে যেন তার সাথে দেখা করে, তাকে কিছু একটা বলার আছে। কবির অবিনাশের মেডিকেল কলেজে এসে হিমাংশুর সেই ঘটনাটি জানতে পারে। কবির বলে, অঙ্কিতের জন্য হিমাংশু মারা যায়, যে কিনা অবিনাশের বন্ধু ছিল, আর এটা 16 বছর কেন, এক জীবনেও ভোলা সম্ভব নয়। তার মানে দাঁড়াচ্ছে এইবার কবির অবিনাশকে সিরিয়াসলি সন্দেহ করতে শুরু করেছে। কবিরের মনে পড়ে যায় নাতাশার মৃত্যুর আগের দিনের কথা। রাতে সে যখন রেকর্ড শোনার জন্য অবিনাশকে ফোন দিয়েছিল, তখন ফোনে মারাঠি ভাষায় মেসেজ ছাড়ার কথা বলেছিল কল সেন্টার থেকে। সে দিল্লিতে থাকলে তো হিন্দিতে বলতো। এছাড়া সেদিন মেঘনার মোটিভেশন স্কুলেও সে তাকে দেখেছিল, যেখানে অঙ্কিত রেগুলার যেত। কবিরের সন্দেহ আরো জোরদার হতে থাকে। যাই হোক, তো এরপর এই সাংবাদিককে নিউজে দেখা যায় মন্ত্রীর এই ছেলে মাথায় ব্যান্ডেজ করে বলছে কবিরের সাথে ঝামেলার সময় সেই তার মাথা ফাটাই দিছে। অর্থাৎ সেদিন যে বা এই সাংবাদিককে কবিরের বিরুদ্ধে এই নিউজটাই করবার কথা বলছিল, তাই সে ভেতরে গিয়ে মন্ত্রীর ছেলের মাথা ফাটাই দেয়। অন্যদিকে অবিনাশও বুঝে যায় কবির তাকে সন্দেহ করছে, তাই তারা তাদের বেসমেন্ট থেকে সব সরিয়ে নিচ্ছে। হঠাৎ তার বাড়ি কবির এসে হাজির হয়। আভা এবার ইচ্ছে করেই তাকে বেসমেন্ট ঘোরানোর কথা বলে। কবির সেখানে গিয়ে সব স্বাভাবিক দেখলেও তার নজর যায় বোর্ডের এই পিনের উপর। আভা বলে, এখানে সিয়া ড্রয়িং ছিল। সিন চলে আসে শার্লিদের উপর। সেই হোটেলে জের সাথে ছিল। তখন হঠাৎ এই পুলিশ এসে রেড দেয়। সে শার্লিকে বলে, তুমি শুধু বলো এই লোক তোমাকে এখানে জোর করে এনেছে, তোমাকে আমি ছেড়ে দিব, ওকে তো আমি দেখে নিব। এই কথা শুনে জের নাতাশার সেই দিনের বেইমানির কথা মনে পড়ে যায়। তবে শার্লি এমনটা করে না, উল্টো বলে, আমি নিজের ইচ্ছে এখানে এসেছি, আর ও আমার বয়ফ্রেন্ড হয়। যে এটা শুনে খুব খুশি হয়, আর শালির ওপর আরো বেশি ভরসা করতে শুরু করে। যে বলে, তোমার আগে আমার সব থেকে কাছের আর ভরসার মানুষ ছিল আমার পা, আর সেই শেষ সময় আমার ভরসা ভেঙেছিল। আর এখন সিন চলে যায় 15 মাস পেছনে, যেখানে দেখা যায় মূর্তি খুব অসুস্থ। অবিনাশ তাকে দেখতে এসেছে। মূর্তি জানতো সে বেশি দিন বাঁচবে না, তাই সে অবিনাশকে তার না জানা সত্যটা বলে দিতে থাকে। একটু পর সে খেয়াল করে দেখে অবিনাশের মাঝে যে চলে আসছে। অর্থাৎ এত সময় সে যা বলেছে সেটা অবিনাশকে নয়, বরং জেকে বলেছে। যে খুব আঘাত পায়, কারণ মূর্তি তাকে বলেছিল যে অবিনাশের শক্তি, যে ছাড়া অবিনাশ দুর্বল হয়ে পড়বে। আর কেউ যাতে কোনোদিন না জানতে পারে যে অবিনাশের আরেকটা সত্তা। জের বলা কথাগুলো শুনে মূর্তি খুব লজ্জিত হয়।
আর নিজেই নিজের অক্সিজেন মাস্ক খুলে মৃত্যুবরণ করে। যে বুঝে নেয় অবিনাশের জন্য সারা দুনিয়া চিন্তা করলেও তার জন্য কেউ নাই। অবিনাশ আজ পর্যন্ত কোনো কষ্টই অনুভব করতে পারেনি, কারণ অবিনাশ যখনই কোনো কষ্টের সম্মুখীন হয়েছে, যে সেখানে হাজির হয়ে গ্রহণ করেছে সব। যে জানতো রাবণের মতো মানুষের মাঝেও এই 10টা ইমোশন আছে, তাই সে সিদ্ধান্ত নেয় সে অবিনাশকে এই 10টা ইমোশনেই শক্তিশালী করবে, যাতে সে তাকে ছাড়াই সবকিছু ফেস করতে পারে। আর যেদিন অবিনাশ 10ম ইমোশনকে বধ করবে, সেদিন যে অবিনাশের জীবন থেকে চলে যাবে। মূর্তি মৃত্যুর আগে অবিনাশকে তার 10 লক্ষ টাকার ওয়ারিশ করে যায়, যে তার প্ল্যান পূর্ণ করবার জন্য সেই টাকাটাই ব্যবহার করে। সিয়াকে রাখার জন্য জায়গা নেওয়া, গাড়ি কেনা থেকে শুরু করে তাদের কাপড়, খাবার সবকিছু যে এই টাকা দিয়েই করে। এরপর প্রতিটা টার্গেটকে খুঁজে বের করে তাদের ঠিকানা নোট করে। সিন চলে আসে অবিনাশের উপর। তাকে দেখা যায় সে অনলাইনে কাউকে একটা কাজ দেয়। এরপর দেখা যায় কবিরা কেস নিয়ে কথা বলছিল। তখন অবিনাশের কাছে একটি ফোন আসে আর বলে একটি বাচ্চার লাশ পাওয়া গেছে। সে যেন এসে শনাক্ত করে বলে এটা সিয়া কিনা। অবিনাশের সাথে কবির যায়। এদিকে মিডিয়া কবিরকে নিয়ে বেশ লাফালাফি করছে। সেই সুযোগে জেবা আবার সিনিয়রের কান ভাঙাতে থাকে যাতে কেসটা তাকে দেওয়া হয়। অফিসার প্রকাশকে বলে কবিরকে ফোন দিতে যাতে সে এক্ষুনি আসে, কিন্তু নেট প্রবলেমের জন্য প্রকাশ কবিরের সাথে যোগাযোগ করতে পারে না। এদিকে কবিররা সেই স্পটে পৌঁছায়। সেখানে গিয়ে অবিনাশ ইমোশনাল হয়ে যায় আর তার মাঝে যে চলে আসে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে। বিষয়টা কবির খেয়াল করতেই যাবে, তার সামনে অন্য একজনের হাত চলে আসে। কবির অবিনাশের পাশে যায়। এখানে অদ্ভুতভাবে অবিনাশ কাপড় সরিয়ে না বলে, পরক্ষণে আবার কাপড় ওঠায় আর না বলে। এটা দেখে কবির একটু অবাক হয়। এরপর আবার জেবাকে দেখা যায়। সাংবাদিকরা কবিরকে নিয়ে নানা প্রশ্ন করছে। সাংবাদিকরা মেঘনাকে নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু জেবা খুব সুন্দরভাবে এড়িয়ে যায়। এদিকে কবির মেঘনাকে নিয়ে তার ডাক্তারের কাছে আসে, আর এখানে এসে সে জানতে পারে মেঘনা সামনের সপ্তাহে কানাডা চলে যাচ্ছে তার ফুপুর কাছে, আর সেখানে তার একটা চাকরিও হয়েছে। কবির মেঘনাকে নিয়ে বাড়ি ড্রপ করতে যায়, তবে বাড়ি পৌঁছে তারা দেখে সেখানে অনেক মিডিয়ার লোক। মেঘনা গাড়ি থেকে নামতে তারা সবাই তাকে ঘিরে ধরে। কবির হঠাৎ রেগে যায় আর এক রিপোর্টারকে মেরে দেয়। রাতে কবিরকে অফিসে দেখা যায়। সেখানে সে কলমে পাওয়া রক্তের ডিএনএ এর সাথে অবিনাশের ডিএনএ মিলছে কিনা সেটা জানতে এসেছে। ডিএনএ ম্যাচ করে নাই, কারণ আপনাদের মনে আছে অবিনাশ অনলাইনে একজনকে ভাড়া করেছিল কিছু একটা করতে। হ্যাঁ, সে ক্রাইম ব্রাঞ্চ থেকে তার ডিএনএ সরানোর জন্যই তাকে হায়ার করেছিল, আর এজন্যই তার ডিএনএ মিলছে না। কবির অবিনাশের বাসার সামনে আসে তার সাথে কথা বলতে। অবিনাশ ফেরার সময় কবির তার ডান পায়ের কাটা আঘাত দেখে জানতে চায় এটা কিভাবে হলো। অবিনাশ জানায় ছোটবেলার দুর্ঘটনার জন্য হয়েছে। আবার রাতে তার হোটেলে কাজ করছিল, তখন একজন এসে বলেন এক কাস্টমার তার সাথে দেখা করতে চায়, কারণ তার রান্নাটা খুব পছন্দ হয়েছে। আভা গিয়ে দেখে কবির এসেছে। কবির বলে সেদিন আপনারা যাওয়ার পর গায়ত্রীর মা বাবা এসেছিল। তারা সিয়ার সে চিঠিটা পেয়ে খুব ইমোশনাল হয়ে গিয়েছিল, কিন্তু আপনাকে দেখে আমার তেমন ব্যাকুল মনে হয়নি। আভা উত্তরে বলে লাস্ট 10 মাসে সিয়ার কোনো খোঁজ আপনারা দিতে পারেননি, তাই ছোটখাটো আশার আলোতে এখন আর বিশ্বাস হয় না। আভা কথা শেষ হলে হাঁপ ছেড়ে বাঁচে, কারণ সে বুঝতে পারছে কবির তাকে ভালোভাবে সন্দেহ করছে। তো কবির আভার সাথে কথা শেষ করে বাড়ি ফিরছিল, তখন হঠাৎ তার শরীর খারাপ করে আর সে অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে, আর তার খেয়াল রাখে প্রকাশ আর কামলে। তো এই সুযোগে জেবা কবিরের কেসটি নিয়ে নেয়। প্রকাশ হাসপাতালে এসে কবিরকে সব জানায়। কবির শুধু বলে এই কেস আমারই থাকবে, আর এটা আমিই সলভ করব। কবির কেসটা আবার প্রথম থেকে ভাবতে শুরু করে। সে প্রকাশকে প্রীতপাল আর কামলেকে নাতাশার বাড়ি পাঠিয়ে জানতে পারে প্রীতপাল হানিমুন করতে নৈনিতাল গিয়েছিল, আর নাতাশার দাদা বাড়িও নৈনিতাল। কবির প্রকাশকে অবিনাশের কলেজে পাঠায়, আর স্টুডেন্ট ডিটেলস থেকে জানতে পারে অবিনাশও নৈনিতাল বোর্ডিং এ লেখাপড়া করত। অর্থাৎ কোনো না কোনো ভাবে সবার সাথে নৈনিতালের একটা কানেকশন আছে। কবিরের সন্দেহ আরো জোরদার হয়। সে বুঝতে পারে সব প্রশ্নের উত্তর আছে নৈনিতাল, তাই তাকে সেখানে যেতে হবে। কবির হাসপাতাল থেকে কাউকে কিছু না বলে অসুস্থ অবস্থাতেই চলে যায় নৈনিতালের উদ্দেশ্যে। আভা তার কিচেনে ফিরছিল, হঠাৎ খেয়াল করে দেখে তাদের হোটেলে এমএলএ এই মেয়ে অর্থাৎ শার্লিকে সাথে নিয়ে এসেছে। তবে শার্লির সাথে তার ঝামেলা হয়, আর সে বলে তুই এখান থেকে বের হ, আমি তোকে মজা দেখাবো। লিফটে করে নিচে নামার সময় আভার সাথে শার্লির আবার দেখা হয়। আভা বলে এমএলএ বলছিল বাহিরে তোমায় দেখে নেবে। শার্লি বলে ও কিচ্ছু করবে না, সামনে ইলেকশন তো। আভা বলে তোমার রিস্ক নেওয়ার দরকার নেই, আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। আর এবার আভাকে রিসিভ করতে গাড়ি নিয়ে আসে অবিনাশ।
অবিনাশকে দেখে শার্লির তো মাথায় বাড়ি। শার্লির সাথে আভা তাকে পরিচয় করিয়ে দেয়। শার্লি অবাক হয়ে অবিনাশকে দেখে, কারণ সে জানতোই না সে যাকে যে ভাবছে সে আসলে অবিনাশ। এদিকে সকালে কবির নৈনিতাল পৌঁছে যায়। সেই সাথে মেঘনা কবিরকে ফোন দিয়ে বিদায় নেয়, কারণ আজ সে কানাডা চলে যাচ্ছে। কবিরের মনটা খুব খারাপ হয়ে যায়। তো সে সোজা অবিনাশের হোস্টেলে চলে আসে। হোস্টেলে সে অবিনাশের ডিটেলস চায়, সেই সাথে জানতে চায় অবিনাশের সময়কালের কোনো স্টাফ তাদের এখনো আছে কিনা। তারা এই লাইব্রেরিয়ানকে দেখিয়ে দেয়। সে বলে অবিনাশের সব থেকে কাছের ছিল মূর্তি স্যার। অবিনাশকে কখনোই কেউ বাড়ি নিয়ে যেতে আসতো না, আর তার সব থেকে ভালো বন্ধু ছিল বই। ও অন্য সব বাচ্চাদের থেকে আলাদা ছিল। কবির লাইব্রেরি এন্ট্রি বুক থেকে অদ্ভুত একটা জিনিস দেখে। অবিনাশের নামের পাশের বেশিরভাগ জায়গায় যে লিখে সাইন করা। কবির সেই হোটেলে যায় যেখানে প্রীতপাল হানিমুনে গিয়েছিল। সেখানকার ম্যানেজার বলে কিছু মাস আগে আরো একটা লোক এসেছিল এই লোকের খোঁজ নিতে, আর সে কিছুটা খুঁড়িয়ে হাঁটছিল। বিকেলে কবিরকে অবিনাশের ডিটেল ফাইল দেওয়া হয়। সে চেক করতে থাকে। হঠাৎ তার হেলথ চেক আপে চোখ যায়। এখানে অবিনাশকে মানসিক ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু কেন সেটা জানার জন্য সে ডাক্তার নারাঙের কাছে যায়। আর এখানে এসে তার সব ধাঁধা দূর হয়ে যায়। সে অবিনাশ আর যে সম্পর্কে স্পষ্টভাবে এবার জানতে পারে। সাথে এটাও বুঝতে পারে অবিনাশ যে সম্পর্কে কিছু জানে না। তাই সে যখন সিয়াকে শনাক্ত করতে গিয়েছিল তখন দুইবার কাপড় উঠিয়ে দেখেছিল, কারণ প্রথমবার দেখেছিল যে সিন চলে আসে অবিনাশের বাড়ি। আবার রেডি হয়ে অফিসে যাচ্ছিল। অবিনাশ আভাকে আজ ডিউটি যেতে না বলে, কিন্তু আভা বলে আজ হোটেলে কার লঞ্চ হবে, আজ যেতেই হবে। আভা বের হয়ে যায়। পথেই তার আগের স্মৃতিগুলো মনে পড়ে যায়। সে গাড়ি ইউটার্ন করে বাড়ি ফিরে দেখে অবিনাশ রেডি হচ্ছে। অবিনাশের মধ্যে তখন যে ছিল। সে আভাকে বলে তুমি হঠাৎ। আভা একটু অবাক হয়। আভা জানতে চায় তুমি কি কোথাও যাচ্ছ। যে কোনো উত্তর দেয় না। আভা অবিনাশকে তার জুতোর ফিতেটা বাঁধতে বলে, কিন্তু যে পারে না। আভা তার জুতোর ফিতে বেঁধে দেয়, আর খুব অবাক হয় অবিনাশের অদ্ভুত আচরণ দেখে। আভা আবার বের হয়ে যায়। সিন চলে আসে জেবাদের ওপর। কবির হাসপাতাল থেকে কাউকে কিছু না বলে চলে গিয়েছে বলে সিনিয়র খুব রেগে আছে, আর জেবা সেই আগুনে ঘি ঢালছে। কামলে বলে মুম্বাইতে স্যার এমন দুইবার লাপাত্তা হয়েছিল, আর যখন ফিরেছিল তখন কেস সলভ করে ফিরেছিল। ওই সময় কবির কামলের নাম্বারে ফোন দিলে সে তার স্ত্রীর কথা বলে ফোন কেটে দেয়। কামলে দ্রুত বাহিরে এসে কবিরের কল রিসিভ করে। তখন পেছন থেকে জেবা ফোনটি নিয়ে নেয়, আর ফোন লাউডে দিয়ে শুনতে পায় রাবণ হচ্ছে অবিনাশ। অবিনাশকে ধরার জন্য তৈরি হও। জেবা সব কথা শুনে ফোন কেটে সেটা বন্ধ করে দেয়, আর বলে চলো অবিনাশকে ধরতে হবে। অর্থাৎ জেবা অবিনাশকে ধরে কেস সলভের ক্রেডিট নেবে। বিষয়টা প্রকাশ বুঝতে পেরে চুপি চুপি কবিরকে মেসেজ করে দেয়। অন্যদিকে আভা চলে যাবার পর যে রেডি হয়ে বের হয়ে পড়ে। তবে এবার আভা তাকে ফলো করে, অর্থাৎ আভা অফিসে যায়নি। একই সাথে জেবাকে অবিনাশের বাড়ি দেখা যায়। কেউ দরজা না খোলায় জেবা অবিনাশকে ফোন দেয়, কিন্তু অবিনাশের ফোন সে বাসায় রেখে গেছে। এরপর জেবা আভার হোটেলে গিয়ে জানতে পারে সে আজ হোটেলে আসেনি। কামলে বলে কবির স্যারকে ফোন করে আমরা জানতে পারি, সেই জানবে আভা কোথায় আছে। কামলে কবিরকে ফোন দিয়ে সব বলে। কবির বলে আভার নাম্বার ট্রেস করো, নাতাশাকে আভাই মারছে, আমি 1 ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছে যাব। জেবা কামলের ফোন নিয়ে আবার বন্ধ করে দেয়। সেটা দেখে প্রকাশ এবার তাদের লাইভ লোকেশন কবিরকে সেন্ড করে দেয়। জেবা কন্ট্রোল রুমে আভার নাম্বার দিয়ে পাঠায় লোকেশন ট্রেস করবার জন্য। এদিকে যে গাড়ি নিয়ে শার্লির সাথে দেখা করতে আসে। তবে আজ শার্লি জেকে বলে তুমি আমায় কেন মিথ্যা বলেছো? তোমার খুব সুন্দর একটা পরিবার আছে, দুনিয়ার কাছে তুমি তো অবিনাশ, তবে আমার কাছে তুমি সারা জীবন যে হয়েই থাকবা। এটা বলে সে বিদায় নিয়ে চলে যায়। শার্লির চলে যাওয়াটা যে মেনে নিতে পারে না, সে খুব কষ্ট পায়। আর এর সবকিছুই দূর থেকে আভা দেখছিল। তো কন্ট্রোল রুম থেকে জেবাকে আভার লোকেশন পাঠিয়ে দেয়। আভার লোকেশন মুভ করছিল। প্রকাশ গাড়ি চালাচ্ছিল। হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে যায়। কি সমস্যা হয়েছে সে চেক করতে নামে। জেবা ধৈর্য হারিয়ে গাড়ি থেকে নেমে আসে দেখার জন্য। জেবা তাকে অন্য গাড়ি ডেকে নিতে বলে। প্রকাশ বলে তার আর দরকার হবে না, গাড়ি ঠিক হয়ে গেছে। আর তখন কবিরকে গাড়ির ভেতর দেখা যায়। আসলে প্রকাশ ইচ্ছে করে এখানে গাড়ি থামিয়েছিল কবিরের জন্য। তো কবির আসলে প্রকাশ গাড়িতে উঠে পড়ে আর জেবাকে রেখে চলে যায়। অন্য ড্রাইভার জেবাকে তার বাড়ি পৌঁছে দেয়। কামলে কবিরকে প্রশ্ন করে স্যার নেয়নি তাহলে কি হয়েছে? কবির কোনো উত্তর দেয় না। সিন চলে আসে আভার উপর। সে তখনও জেকে ফলো করে যাচ্ছে। হঠাৎ যে গাড়ি থেকে নেমে হাঁটতে থাকে আর আভা দূর থেকে দেখে। সে অবাক হয়ে যায়, কারণ সে যে হুডিটা অবিনাশ পরেছিল সেটা তো সিয়ার কিডন্যাপারের গায়ে দেখেছিল সে। আভা এবার পুরো ধাঁধাতে পড়ে যায়। সে গাড়ি থেকে নেমে তাকে ফলো করতে থাকে। সে এসে এই ঘরের সামনে পৌঁছায়। এসে দেখে দরজাটা ভেতর থেকে আটকানো। একটু পর সে কেউ আসার শব্দ পেলে লুকিয়ে পড়ে। এরপর যে আবার তালা দিয়ে সেখান থেকে চলে যায়। আভা একটি রড নিয়ে তালাটি ভেঙে ভিতরে গিয়ে এসব দেখে তো তার মাথায় বাজ পড়ার উপক্রম। সে সিয়ার গায়ত্রীকে দেখে।
সে তাদের ডাকে, কিন্তু সিয়া তার কোনো কথাই শুনতে পারে না। একটু পর লাইট নিভে যায়। আভা ঘাবড়ে যায়। অন্ধকারে যে আভাকে মারতে থাকে আর বলে, তোর কারণেই এসব হয়েছে, তোর কারণেই আজ শার্লি আমাকে ছেড়ে চলে গেল। আভা তখন একটি রড দিয়ে জেকে আঘাত করে ফেলে দেয় আর তার কোমর থেকে চাবি নিয়ে সিয়ার ঘরে ঢুকে। সিয়া তাকে দেখে জড়িয়ে ধরে। ইস, এই মুহূর্তটা অদ্ভুত একটা শান্তি লাগছিল দেখে। যাই হোক, আভা গায়ত্রী আর সিয়াকে নিয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে আসে। রাস্তায় তার কবিরের সাথে ধাক্কা লাগে। আভা একটু স্বস্তি পায় আর বলতে থাকে, কবির, সিয়া এতদিন অবিনাশের কাছেই ছিল, ও ওখানে পড়ে আছে। কবির আভাকে আগে শান্ত হতে বলে, কারণ কবির বুঝতে পারে আভা এখনো যে সম্পর্কে জানে না। পেছনে তাকিয়ে দেখে যে এসে হাজির। কবির তাকে গান পয়েন্ট করে নেয়। যে তার মুখোশ খুলে ফেলে। তার চেহারা দেখে সিয়া স্বস্তি পায়। যে চলে যায় আর অবিনাশ সিয়াকে তার কাছে ডাকে। সিয়া দৌড়ে তার বাবার কাছে যায়। আভা বাধা দিতে গেলে কবির তাকে থামায়। সিয়াকে জড়িয়ে ধরেই অবিনাশ বদলে যায়, অর্থাৎ যে চলে আসে। আভা চিৎকার করে বলতে থাকে, অবিনাশ, তুমি কেন এমন করছো? সিয়া আমাদের মেয়ে। কবির আভাকে থামিয়ে বলে, ও অবিনাশ নয়, ও তোমার হাজবেন্ডের আরেকটা পার্সোনালিটি। যে বুঝে যায় এবার সে ধরা পড়ে গেছে। যে সিয়াকে নিয়ে পালাতে থাকে। কবির গায়ত্রীকে প্রকাশের সাথে পাঠিয়ে জেকে খুঁজতে থাকে। কবির বুঝতে পারে তাকে এভাবে দৌড়ে ধরা যাবে না। কবির বলতে থাকে, যে আমি তোমার ব্যাপারে সব জানি, আমি তোমাকে সাহায্য করব, তুমি অবিনাশ আর সিয়াকে ছেড়ে দাও। যে বলে, তুমি কিচ্ছু জানো না, সেই ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত অবিনাশের সব দুঃখ আমি সহ্য করেছি। সারা দুনিয়া অবিনাশের পাশে থাকলেও আমার পাশে কেউ ছিল না। কবির বলে, তুমি সিয়াকে ছেড়ে দাও, সিয়া অবিনাশের মেয়ে, তার কিছু হলে অবিনাশের কি হবে? উত্তরে যে বলে, অবিনাশের কিচ্ছু হবে না, অবিনাশের জন্য আমি একাই যথেষ্ট। কবির বলে, যে তুমি অবিনাশকে বাহিরে আসতে দাও। এটা বলে কবির অবিনাশকে ডাকতে থাকে আর সিয়ার সাথে কাটানোর সময়গুলো মনে করাতে থাকে। অবিনাশ যন্ত্রণায় কাঁদতে থাকে। তার মধ্যে যে আর অবিনাশের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ চলতে থাকে। অবশেষে অবিনাশের জয় হয়। অবিনাশ নিজেকে এই বেশে দেখে অবাক হয়ে যায়। কবির তাকে যে সম্পর্কে অল্প কথায় বুঝায়, সে সিয়াকে আদর করতে থাকে। আর তখন হঠাৎ যে চলে আসে আর সিয়াকে নিয়ে আবার পালায়। আর এবার আভা জেকে ইমোশনাল করে দেয়। আবার অবিনাশ আসে। এতক্ষণে অবিনাশ তার রোগ সম্পর্কে জেনে গেছে। তাই সে সিয়াকে বলে, আমায় ভয় পেও না, এটা আমি, তোমার পাপা। সিয়া বলে, পাপা, আমি তোমাকে ভয় পাচ্ছি, তোমার কি হয়েছে? অবিনাশ সিয়ার কথায় কাঁদতে থাকে আর বলে, আমার থেকে দূরে যাও, মায়ের কাছে চলে যাও। সিয়া দৌড়ে আভার কাছে যায়। যে আবার অবিনাশকে কাবু করে ফেলে। সে তার অতীতের সব খারাপ দিনগুলো মনে করে পাগলামি করতে থাকে। কবির তাকে আটকে রাখে। সিন চলে আসে এখানে, যেখানে আভার উকিল কোর্টে এটা প্রমাণ করতে চায় যে আভা নিজেও একজন ভিকটিম। তবে আভা বলে, আমি যা করেছি জেনে বুঝেই করেছি। কিন্তু আভা যাতে মুক্তি পায় সেজন্য কবির তাকে ইশারায় বোঝায় উকিলের কথা মানতে। সিন চলে আসে 3 বছর পর। আভা অবিনাশের সাথে হাসপাতালে দেখা করতে আসছে। আভাকে ছেড়ে দেওয়া হলেও অবিনাশকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আভা অবিনাশকে সিয়ার ছবি দেখায় আর বলে, সিয়া এখন একটা কুকুর পোষে, তার নাম দিয়েছে গুফি। সিয়া কাল বলছিল, বাবা যখন বাড়ি আসবে তখন কিভাবে বুঝবো ওটা বাবা নাকি ব্যাড আঙ্কেল? কথাটা শুনে অবিনাশের মন খারাপ হয়। অবিনাশ বলে, এখানে আমার খুব ভালো চিকিৎসা হচ্ছে, ডাক্তার আমার উপর খুব খুশি। আর লাস্ট 1 বছরে যে একবারও আসেনি। তবে একথা শুনেও আভা খুশি হতে পারে না। অবিনাশ বুঝে যায় আভা তাকে রিলিজ করাবে না। সিন চলে আসে হাসপাতালের কালচারাল অনুষ্ঠানে, যেখানে অবিনাশের জন্য সবাই অপেক্ষা করছে। একই সাথে দেখা যায় শার্লি এসেছে অবিনাশের সাথে দেখা করতে। সে অবিনাশের সাথে দেখা করে ফিরে যাচ্ছিল। অন্য সিনে অবিনাশ স্টেজে উঠছিল। শার্লি চলে যাওয়ার সময় অবিনাশ তাকে তার হাতে C16 লেখা একটি কাগজ দেয়। অন্য সিনে স্টেজে ওঠে অবিনাশ হঠাৎ খুঁড়িয়ে হাঁটতে থাকে। তার মানে শার্লি অবিনাশ না, বরং জের সাথেই দেখা করছে। আর অবিনাশ সুস্থ হয়নি, বরং যে এতদিন ইচ্ছা করে আড়ালে ছিল যাতে ডাক্তার অবিনাশকে সুস্থ বলে ছেড়ে দেয়। এখন কথা হচ্ছে যে এমনটা কেন করছে। মনে আছে রাবণের 10 সেন্সের কথা? 10টার মধ্যে মাত্র 4টা বধ হয়েছে, তার মানে আরো 6টা সেন্স মারা বাকি। আর যে বলেছিল যেদিন অবিনাশ 10ম সেন্স বধ করবে সেদিন অবিনাশের মধ্যে তার মৃত্যু হবে। অর্থাৎ যতদিন না 10টা সেন্স বধ হচ্ছে যে অবিনাশকে সুস্থ হতে দিবে না। তো এর মানে দাঁড়াচ্ছে সিজন 2-এ বাকি 6টা খুন আর শার্লির হাতের C16 লেখার রহস্য দেখতে পাবো। পরবর্তীতে কি হবে জানতে হলে অপেক্ষা করতে হবে পরের ভিডিওটির জন্য। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।